আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ মানিক হোসেন, লেকচারার পরিসংখ্যান বিভাগ। আজকে আমি আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি নিয়ে। এই সাবজেক্টটি অনার্স থার্ড ইয়ারে যেসব সকল ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে উপকৃত হবে। তো আজকে আমার বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি তো আমি কয়েকটি সেশনে ভাগ করছি। আজকে আমরা সেশন 1 নিয়ে আলোচনা করব। তো সেশন 1 এ আমরা কি কি নিয়ে আলোচনা করব সেই আলোচনা করার আগে এখানে একটা আমি ডেমো প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। এই প্রশ্নটা দেখে তারপর আমরা সেশন 1 এর অঙ্কটি সলভ করব। তো এর আগে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি অনার্সের প্রতিটা স্টুডেন্টের কাছে নতুন মনে হয়, বিকজ অফ ইন্টারে অনেক স্টুডেন্ট এই সাবজেক্টটি না নেওয়ার কারণে অনার্সে তাদের এই সাবজেক্টটি অনেক কঠিন মনে হয়। তো এই কারণে প্রথমে আমি বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো বেসিক টপিকসগুলো নিয়ে আলোচনা করার আগে এখানে আমি কিছু ফান্ডামেন্টাল টপিকস বোঝাবো, বিজনেস স্ট্যাটিস্টিক্স এর বেসিক রুলসগুলো। এই রুলসগুলো যাদের আয়ত্তে আনতে পারবে তারা মোটামুটি এই অঙ্কটি সম্পর্কে তারা ধারণা নিতে পারবে। তো আমি প্রথমে আলোচনা করব স্ট্যাটিস্টিক্স এর বলা হয় ডাটাকে। ডাটা মানে হচ্ছে তথ্য। এই তথ্যটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মূল প্রাণ। তো ডাটাটা কিভাবে সংগ্রহ করতে হয়? ডাটা সংগ্রহ করার উৎস হচ্ছে দুইটা স্ট্যাটিস্টিক্স এ, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। তো আমি বোর্ডে একটা জিনিস লিখছি, আপনারা খেয়াল করেন। স্ট্যাটিস্টিক্স এর ডাটা মানে হচ্ছে তথ্য। তথ্য কালেক্ট করার আপনার দুইটা উপায় আছে, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে আপনার প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। তো প্রাইমারি ডাটাটা কি? প্রাইমারি ডাটাটা হচ্ছে সেই ডাটা যে ডাটাটা তথ্যের উৎপত্তি স্থল থেকে সংগ্রহ করা হবে। তো আমরা সবাই জানি আদমশুমারি যখন আমরা করি, আদমশুমারি করার সময় যে যারা যে তথ্যগুলা প্রত্যেকটা বাসায় বাসায় যে সংগ্রহ করে, তো ওই তথ্যগুলাকে বলি আমরা প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে হলো সেই ডাটা যে ডাটাগুলো, সেকেন্ডারি শব্দটার বাংলা শব্দ হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকের মধ্যে একটা মাধ্যম কথাটা উপস্থিত পাওয়া যায়। তো মাধ্যমিক তথ্য হচ্ছে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করা হবে, যেমন বিজ্ঞাপন, সংবাদপত্র, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে তথ্যটা সংগ্রহ করা হবে সেই তথ্যটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা। তো আমরা মোটামুটি ডাটার বেসিকটা বুঝতে পারছি। ডাটা সংগ্রহ করার উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। আজকে আরেকটা বেসিক আলোচনা করতেছি। আমরা একটা জিনিস বেসিক ক্লিয়ার হয়ে নি, রেঞ্জ। এটা অঙ্কটা করতে গেলে খুবই কাজে লাগবে। রেঞ্জ বের করার একটা ফর্মুলা আছে। রেঞ্জ বের করার সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এটাকে আমরা শর্ট ফর্মেটে লিখতে পারি হচ্ছে এইচবি। এইচবি মাইনাস হচ্ছে আপনার এলবি। তো একটা এক্সাম্পল দিলে ফার্দার আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। 100 2 6 10 ফাইন্ড আউট রেঞ্জ। রেঞ্জকে আমরা প্রকাশ করব হচ্ছে আর দিয়ে। রেঞ্জকে কি দিয়ে প্রকাশ করব? আর। তো রেঞ্জ বের করার সূত্র লেখা হয়েছে এখানে, হচ্ছে আপনার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তো এই অঙ্কের এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, ইনফরমেশন হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত? আপনার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আপনার 100, তারপর ফর্মুলা হচ্ছে মাইনাস, তো লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2, লোয়েস্ট ভ্যালু 2 লিখলাম। দ্যাটস দ্য বিয়োগ করলে রেঞ্জ কত বের হবে? হচ্ছে 98। একটা জিনিস ফাইন্ড আউট মনে রাখতে হবে, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে কখনো নেগেটিভ মান আসবে না। সো রেঞ্জ ক্যান নট বি নেগেটিভ। আরেকটা জিনিস বলার বিষয় যে আমাদের যে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি অনার্স ডিপার্টমেন্টের সম্পূর্ণ ইংলিশ ভার্সন। তো আমাকে যত থিওরি অ্যানসার করতে হবে সব ইংলিশে অ্যানসার করতে হবে, ম্যাথ তো আমি ইংলিশে দিব। তো পরীক্ষা অনেক সময় পার্ট এতে একটা ডেফিনেশন আসে যে হোয়াট ইজ রেঞ্জ। তো আমরা একটা সহজ উপায় লিখতে পারি, ফর্মুলা দিক তাকালে বলতে পারি যে ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। ডিফারেন্স বিটুইন কি বলবো? হাইয়েস্ট ভ্যালু এন্ড কি লোয়েস্ট ভ্যালু। ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু ইজ কল্ড কি? রেঞ্জ। তো পরীক্ষায় ডেফিনেশন যদি আসে তো আমরা এইভাবে সংজ্ঞা লিখবো যে হাইয়েস্ট ভ্যালু
মাইনাস লোয়েস্ট ভ্যালু, হ্যাশ ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে আমরা কি পাবো? রেঞ্জ পাবো। আর রেঞ্জের একটা एग्जांपल দিয়েছি, রেঞ্জ বের করার এখানে आंसर আসছে হচ্ছে 98। আর এটা মনে রাখতে হবে রেঞ্জ ক্যান নট বি নেগেটিভ। তো আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। ডাটা সংগ্রহ করার উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। আর একটা বেসিক শিখলাম কি রেঞ্জ, রেঞ্জ বের করার সূত্র কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তো এবার আমরা একটা বেসিক ক্লিয়ার জিনিস ক্লিয়ার হবো, বোর্ডে খেয়াল করি ভালো করে। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, একটা ক্লাস। ক্লাস স্ট্যাটিস্টিক্স এ ক্লাস মানে হচ্ছে শ্রেণী। স্ট্যাটিস্টিক্স এ ক্লাস বের করার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ মেথড, আর একটা হচ্ছে আপনার ইনক্লুসিভ মেথড। দুইটা মেথড স্ট্যাটিস্টিক্স এ ক্লাস বের করার মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তো এক্সক্লুসিভ মেথডটা কি আমি একটা বোর্ডে একটা एग्जांपल দিতেছি, খেয়াল করি খুব ভালো করে। হ্যাঁ, এক্সক্লুসিভ মেথডের एग्जांपल আমরা যখন অঙ্ক বের করব, যেমন 10 থেকে হচ্ছে 20 এরকম থেকে, হ্যাঁ, তারপরে 20 থেকে আপনার হচ্ছে 30, তারপর হচ্ছে 30 থেকে হচ্ছে 40। এখানে দেখেন তিনটা শ্রেণী লেখা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে থার্ড ক্লাস। দেখেন ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট কত? 10। সেকেন্ড ক্লাসের ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 10, ফার্স্ট ক্লাসের আপার লিমিট 20। সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট কত? 20, সেকেন্ড ক্লাসের হায়ার লিমিট কত? 30। খেয়াল করো ফার্স্ট ক্লাসের আপার লিমিট, ফার্স্ট ক্লাসের এই আপার লিমিট আর সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট যখন আমি সেম বানাবো, তখনই ভাববো এই ক্লাসটা কি মেথডে করা আছে? এক্সক্লুসিভ মেথডে করা আছে। হ্যাঁ, তো আবার দেখি ইনক্লুসিভটা কিরকম, দেখে এরকম 10 থেকে কি থাকবে এখানে? 19, তারপরে 20 থেকে আপনার থাকবে 29, 30 থেকে থাকবে কত? 39। এখানে খেয়াল করি খুব ভালো করে, এখানে আমি ক্লাস তিনটা লিখছি, একটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আপার লিমিট কত? 19, সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 20। যখন ফার্স্ট ক্লাসের আপার লিমিট 19 আর সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট 20 আর নট ইকুয়াল, এটা তো ইকুয়াল না। যখন ইকুয়াল থাকবে না তখন ভাববো এটা কোন মেথডে করা আছে? ইনক্লুসিভ মেথডে। সো আমরা ক্লাস বুঝে গেলাম, ক্লাস দুই ভাবে তৈরি করা যাবে, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে আপার লিমিট আর লোয়ার লিমিট কি থাকবে? সেম থাকবে। আর এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কখনোই সেম থাকবে না। এবার দেখেন আমরা সেকেন্ড জিনিস বের করতেছি। এবার আমরা একটা ফর্মুলা শিখব হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর, ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল সচরাচর সি দিয়ে প্রকাশ করা হয়। ক্লাস ইন্টারভ্যাল এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা লিখতেছি বোর্ডে। ফর্মুলা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। তো এটা একটা বাংলা শব্দ আছে, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে শ্রেণী ব্যবধান। ক্লাস ইন্টারভ্যাল মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে রেঞ্জকে আমরা কি দিয়ে ভাগ করব? এটা মুখস্থ করতে হবে। মুখস্থর মতো কি 1 প্লাস 3.322 log n। এর হচ্ছে এখানে n দ্বারা আমরা বুঝবো নাম্বার অফ ডাটা। নাম্বার অফ ডাটা, নাম্বার অফ ডাটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। n মানে হচ্ছে নাম্বার অফ ডাটা। নাম্বার অফ ডাটাটা প্রশ্নে আপনাকে দেওয়া থাকবে। তো তাহলে আমরা মোটামুটি তিনটা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে ডাটা, রেঞ্জ, ক্লাস কয়রকমের হতে পারে, ক্লাস ইন্টারভ্যাল কিরকম ভাবে তৈরি করতে হবে। এগুলো হচ্ছে বেসিক এই অঙ্কটা সাজানোর জন্য। এই অঙ্কটা সাজাতে হলে এই এতক্ষণ যে টপিকসগুলো আলোচনা করলাম সেগুলো আপনি অবশ্যই মনে রাখতে হবে এবং ধারণা সহজে খেয়াল রাখতে হবে। তো দেখি তাহলে আমরা এই অঙ্কটা দিয়ে খেয়াল করি এই অঙ্কটা কি নিয়ে আলোচনা করতে বলছে। এই অঙ্কটা আলোচনা করতে বলছি যে এখানে লেখা আছে এ মার্কস অফ 15 স্টুডেন্ট আর গিভেন বিলো। এখানে বলছে 15 জন ছাত্রের নাম্বার নিচে দেওয়া হলো। 15 জন একটা বিষয়, বিভিন্ন বিষয়, একটা বিষয় বিভিন্ন, কেউ 10 পাইছে, কেউ 18 পাইছে, এরকম নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারগুলো দিয়ে তারা কি কি তৈরি করতে বলছে? এক নম্বর তৈরি করতে বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। প্রিপেয়ার্ড এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তারপরে কি তৈরি করতে বলছি? ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তারপর আরেকটা নিউ টপিকস, এটা আমরা একটু পরে আলোচনা করব। এই টপিকসটার নাম কি হচ্ছে স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম। তো এই ডাটা দিয়ে আমরা নতুন জিনিস শিখবো, এটা হচ্ছে পরে শিখবো, আমরা একটু পরে শিখবো এই জিনিসটা। আমরা পরে শিখবো, আগে শিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হলে আপনাকে প্রথমেই এখানে যে ইনফরমেশনে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো থেকে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এই 15টা মানের মধ্যে
সবচেয়ে বড় মান কোনটা আর সবচেয়ে ছোট মান কোনটা। তো এখানে প্রথমে খেয়াল করি, এখানে আমি সবচেয়ে বড় মান দিছি কত, সবচেয়ে বড় মান দিছি আমি 55, আর সবচেয়ে ছোট মান দেওয়া হয়েছে আপনার হচ্ছে হলো 10। তো এই অঙ্কের 15টা মানের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 55 এন্ড সবচেয়ে ছোট মান হচ্ছে আপনার হচ্ছে 10। তো অঙ্কটা শুরু করার আগে প্রথমে আমাকে এভাবে স্টার্টিং এ লিখতে হবে। তো প্রথমে লিখবো আমি এভাবে, given that, শর্টকাটে লিখতেছি হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 55 এন্ড দেন কি বের করব, লোয়েস্ট ভ্যালু কত আমার 10 দেওয়া আছে। এরপরে কাজই হচ্ছে আমাকে বের করতে হবে আপনার রেঞ্জ। কি বের করতে হবে, রেঞ্জ বের করার সূত্র একটু আগে আলোচনা করা হয়েছে। সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে অঙ্কের হাইয়েস্ট ভ্যালু কত 55, লোয়েস্ট ভ্যালু 10, দেন হচ্ছে 45। তো আমরা বলছি রেঞ্জ কখনো কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। এরপরে আমাকে বের করতে হবে, আমরা বলছি ক্লাস ইন্টারভ্যাল শেখানো হয়েছে একটু আগে, এরপরে বের করব ক্লাস ইন্টারভ্যাল। এই যে লিখতেছি ফর্মুলাটা, ক্লাস ইন্টারভ্যালকে কি দিয়ে প্রকাশ করব আমরা, সি দিয়ে। ক্লাস ইন্টারভ্যাল বের করার সূত্র কি, একটু কি লেখা হয়েছে বলেন, রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 log 10। তো রেঞ্জটা আমরা উপরে বের করছি, রেঞ্জ বের করলাম কত এই অঙ্কের, 45। ফর্মুলা কি 1 প্লাস 3.322 log n। n মানে বলা হয়েছিল নাম্বার অফ ডাটা, এখানে নাম্বার অফ ডাটা কয়টা দেওয়া আছে, 15 স্টুডেন্ট। তো নাম্বার অফ ডাটা হচ্ছে 15। তো এটা এই সম্পূর্ণ কাজটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে করতে হবে, আসো এবার আমরা এই ওয়ার্কিং সেট ক্যালকুলেশনটা তোমাদের ক্যালকুলেটরে দেখে দিচ্ছি। প্রথমে আপনাদের এই log 15 সায়েন্টিফিক ক্যালকুলেটরে টেপার পরে দেন যে মানটি বের হবে সেই মানের সাথে 3.322 গুণ করবা, গুণ করার পরে প্লাস 1 টিপে যে অ্যানসারটা বের হবে এটা 45 এর সাথে ভাগ করার পর অ্যানসার আসবে হচ্ছে আপনার 9.17। দিস ইজ দ্য অ্যানসার। এখানে এটা কি বের হলো আমার, ক্লাস ইন্টারভ্যাল। কি বের হলো, ক্লাস ইন্টারভ্যালকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। তো ক্লাস ইন্টারভ্যাল আমরা কত বের করলাম, 9.17। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ক্লাস ইন্টারভ্যাল কখনো ভগ্নাংশ ধরা যাবে না, পূর্ণ সংখ্যা ধরতে হবে। তো এটাকে আমরা অর দিয়ে এটাকে আমরা পূর্ণ সংখ্যা 10 ধরলাম। কারো মনে প্রশ্ন আসতে পারে 10 ধরলাম কেন, 9 ধরতে পারি না কেন? হ্যাঁ 9 ও ধরা যাবে। তো 9 ও ধরতে পারি, 10 ও ধরতে পারি আমরা। তো 10 ধরলে সুবিধা হচ্ছে একটাই, তো 10 ব্যবধান করে যখন আমরা শ্রেণীগুলো তৈরি করব তখন সেই ঘরটা দেখতে অনেক সুন্দর দেখাবে। তো এখন আসো আমরা এই ওয়ার্কিংসটা মুছে ফেলি। তো এখন আমাদের মোটামুটি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার জন্য যা যা লাগবে সব আমাদের হাতে এসে পড়েছে। তো এখন আমরা একটা টেবিল তৈরি করব। তো ফ্রিকোয়েন্সি টেবিল করার জন্য প্রথমে একটা ছক করতে হবে। ছকটা খুব ভালো করে খেয়াল করি সবাই। হ্যাঁ দেখো ছকটা আমি আঁকতেছি, খেয়াল করো সবাই কয়টা বক্স করা হচ্ছে। দেখো প্রথম ঘরে আমরা লিখবো হচ্ছে ক্লাস, প্রথম ঘরটার নামই হচ্ছে ক্লাস। ক্লাসের পরের সেকেন্ড ঘর হচ্ছে ট্যালি, তারপরে ঘরের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সিকে আমরা শর্ট ফরম্যাটে প্রকাশ করব হচ্ছে আপনার এফ দ্বারা। হ্যাঁ এখানে আরো আমি তিনটা ঘর এঁকে ফেলি, এক ঘরে সব বোঝানো হবে। হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমে তিনটা ঘর বুঝাই নি, এই তিনটা হচ্ছে বেসিক জিনিস, এটাকে বলা হয় আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। রাইট, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার জন্য প্রথম ঘরের নাম কি দেওয়া হয়েছে, ক্লাস, তারপর হচ্ছে ট্যালি, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এফ দিয়ে প্রকাশ করব। তো প্রথমে ক্লাস তৈরি করতে হয়। ক্লাস তৈরি করব কিভাবে, এখানে যে ইনফরমেশনে যে ডাটাগুলো দেওয়া আছে 15 স্টুডেন্ট, এই ডাটাগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত ছিল আমার 10। তো আমি ক্লাসটা শুরু করব এখান থেকে 10 থেকে শুরু করব। এখান থেকে শুরু করলাম 10 থেকে। আর আমাদের ওয়ার্কিংসে মনে আছে যে অঙ্কে ক্লাস ইন্টারভ্যাল কত ছিল, ক্লাস ইন্টারভ্যাল ছিল হচ্ছে আমার 10। তো আমি এই ক্লাস ইন্টারভ্যাল 10 ঘর করে ব্যবধান নিচ্ছি। যেমন 10 থেকে আমি কত লিখলাম 20, তারপর আবার লিখি 20 থেকে 10 ঘর ব্যবধান নিলে কত হবে 30, 30 থেকে 10 ঘর ব্যবধান নিলে কত হবে 40,
40 থেকে 10 ঘর ব্যবধান নিলে কত হবে 50, 50 থেকে আর 10 ঘর ব্যবধান নিলে কত হবে 60। কিন্তু এবার সবার একটা প্রশ্ন থাকতে পারে কেন 60 যে থামলাম এই কারণে এই অঙ্কের হাইয়েস্ট ভ্যালু কত ছিল আমার 55, হাইয়েস্ট ভ্যালু কত ছিল 55 মানটি অবশ্যই আমার 50 থেকে 60 এর ঘরের মধ্যে পড়ে, এইজন্য আমি এখানে থেমে গেলাম। তো এইজন্য আমার 60 থেকে 70 এগুলো লেখার দরকার নাই, তো আমি থেমে যাব 50 থেকে 60 এর ঘরের মধ্যে। তো আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটু আগে ক্লাস লেকচারটা শুরু করেছিলাম, তখন বুঝাইছিলাম যে ক্লাস তৈরি করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড আর একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। অবশ্যই আমরা কোন মেথডে করছি, এটা এক্সক্লুসিভ মেথডে, কারণ ফার্স্ট ক্লাসের আপার লিমিট সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট কি সেম, দেখেন প্রত্যেকটা ঘরের কি সেম, তো এটা আমরা এক্সক্লুসিভ মেথডে করে ফেলছি। তো পরীক্ষায় তো প্রশ্নে কিছু বলে না, বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হলে আমরা সবসময় এক্সক্লুসিভ মেথডে করব, কারণ এটাই আমাদের জন্য ইজি হবে। তো এবার আমরা টেবিলটা থেকে আমরা টালি তৈরি করব কিভাবে, দেখি প্রথম মান কত। প্রথম মান এখানে আছে হচ্ছে 10, কত আছে 10 ঘরটা এখানে কোন ঘরে পড়ে দেখি, 10 থেকে 20 এর মধ্যে পড়ে। তো 20 এর ঘরে পড়লে একটা কি দিব, টালি দিব এইভাবে একটা। তারপরে কত পড়ে 18 কোন ঘরে পড়ে 10 থেকে 20 এর ঘরে, এখানে একটা টালি দিব। তারপরে মান কত 25 কত পড়ে 20 থেকে 30 এর ঘরে পড়ে 25 এর ঘরে। তারপরে কত 35 পড়ে 30 থেকে 40 এর ঘরে, এখানে একটা টালি। তারপরে 40, হ্যাঁ এইবার 40 জিনিসটা আমরা একটু ভালো করে বুঝতে হবে। এই 40 মানটা কিভাবে করব খেয়াল রাখতে হবে। এক্সক্লুসিভ মেথডে 30 থেকে 40 এই ঘরটার মধ্যে 40 কি লিমিট আপার লিমিট, আর এই ঘরের লোয়ার লিমিট কত 40। তো মনে রাখতে হবে এক্সক্লুসিভ মেথডে আপার লিমিটের যে মানটি থাকবে সে মানটি সব সময় তার পরের ঘরে বসবে। তাহলে এখানে কি পর্যন্ত মান বসবে 39, কি পর্যন্ত বসবে 39। আবার ভালো করে খেয়াল করি 30 থেকে 40 এর আপার লিমিট কত 40। কোন মেথডে এক্সক্লুসিভ মেথডে আপার লিমিট বসবে সব সময় তার কোন ঘরে পরের ঘরে বসবে। তো এই জন্য 40 বসাবো আমরা কোন ঘরে, তার পরের ঘরে বসাবো। খুব খেয়াল করে বসাতে হবে। 37 বসবে 30 থেকে 40 এর ঘরে। তারপরে 20 কিন্তু আবার সেকেন্ড ঘরে বসবে। তারপরে 55 হচ্ছে এই ঘরে, 45 এই ঘরে, খুব খেয়াল করে বুঝবো আমরা। 15 হচ্ছে এই ঘরে, 28 হচ্ছে এই ঘরে, 33 এই ঘরে, 42 এই ঘরে, 30 আবার হচ্ছে এই ঘরে, 48 এই ঘরে। তো আমরা খেয়াল করি প্রথমে আমরা কি বানালাম ক্লাস থেকে কি তৈরি করলাম ট্যালি থেকে কি বের করব আমরা ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে প্রকাশ করব আমরা f দিয়ে। এই ঘরে কয়টা মান আছে টালি করা 3টা, তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত 3, এই ঘরেও কত 3, এই ঘরে হচ্ছে 4, এই ঘরে হচ্ছে 4 আর এই ঘরে কত হচ্ছে 1। নিচে লিখবো হচ্ছে বড় হাতের ক্যাপিটাল হাতের n লিখবো। মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সি যে ঘরটা সেই ঘরে যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সবগুলোকে যোগ করব, যোগ করলে কি দিয়ে প্রকাশ করব n কত লিখবো আমরা 15, কারণ নাম্বার অফ ডাটা কয়টা ছিল আমার 15টা। ফ্রিকোয়েন্সি টোটাল কত বের হয়ে যাবে আমার 15 বের হয়ে যাবে। এই যে তিনটা ছক, এই তিনটা ছককে আমরা একদম বেসিক্যালি কি বলতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে আরো অনেকগুলো ছক আঁকা যায়, তো আমি এর বেসিক হচ্ছে এই তিনটা, তারপর আমি যে ছকগুলো কাজে লাগবে সেই ছকগুলো বুঝিয়ে দিতেছি। এরপর আমরা লিখতে পারি এখানে একটা ঘর, সেই ঘরটার নাম হচ্ছে মিড পয়েন্ট। হ্যাঁ, মিড পয়েন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি x দিয়ে। কি দিয়ে প্রকাশ করতে পারি x দিয়ে। মিড পয়েন্ট বের করা একদম সহজ নিয়ম হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট লোয়ার লিমিট আর আপার লিমিট, প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট আর আপার লিমিট দুটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 10 আর 20 যোগ করলে 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15, পরেরটা হবে 25, 35, 45, 55। একদম ইজি জিনিস মিড পয়েন্ট বের করা। তো আমরা কি কি তৈরি করলাম ক্লাস ট্যালি ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট। দেন আমরা বের করব হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বের করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বের করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভের প্রথম অক্ষর কি c, ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষর f। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে কি দিয়ে প্রকাশ করা হয় cf দিয়ে প্রকাশ করা হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা সচরাচর সবাই কম বেশি জানি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম হচ্ছে এই ঘরের প্রথম ফ্রিকোয়েন্সি কত, প্রথম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এই 3টা প্রথম ঘরে যে বসবে 3 লিখলাম 3 সাথে পরের যে ফ্রিকোয়েন্সি আছে এটা হচ্ছে র‍্যান্ডম যোগ করব। 3 আর 3 কত 6,
6 এর সাথে আবার পরেরটা যোগ কত 10, 10 এর সাথে আবার 4 যোগ 14, 14 এর সাথে 1 যোগ কত 15। এভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আর আমরা বেসিক্যালি পাঁচটা ছকে আমরা কি বলতে পারি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলতে পারি। তো আমার মোটামুটি 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ডান। 1 নম্বর রিকোয়ারমেন্ট ডান। 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বের করতে বলছিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বের করতে বলছিল। সেকেন্ডে কি চাইছে, সেকেন্ডে রিকোয়ারমেন্টটা অনেক সময় বোর্ড পরীক্ষায় দেয়, পার্ট সি তে অঙ্কটা রিকোয়ারমেন্টটা দেয়। রিকোয়ারমেন্টটা কি চাইছে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি চাইছে। তো আমরা একটা ফর্মুলা আছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, আমি সূত্রটা লিখে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার সূত্র হচ্ছে each class frequency divided by each class interval। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার সূত্র। তো আমরা খেয়াল করি খুব ভালো করে। তো এখানে সেকেন্ড রিকোয়ারমেন্ট কি চাইছে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তো আমরা এটা শর্টকাটে লিখতে পারি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার ফর্মুলা এখানে লিখে দেওয়া আছে, ইচ ক্লাস ফ্রিকোয়েন্সি, প্রত্যেক ঘরের ফ্রিকোয়েন্সি, এই ঘরের ফ্রিকোয়েন্সি কত 3, কি দিয়ে ভাগ করতে বলছে, ইচ ক্লাস ইন্টারভ্যাল, এই ঘরের ব্যবধান কত হচ্ছে 10। তাহলে আমরা এভাবে না, আমরা ক্যালকুলেটরে একটা আমি ফরম্যাটটা দেখাই, 3 কে 10 দিয়ে ভাগ, তারপরেরটাও কত 3 কে 10 দিয়ে ভাগ, 4 কে 10 দিয়ে ভাগ, 4 কে 10 দিয়ে ভাগ, 1 কে 10 দিয়ে ভাগ। তো এভাবে আমরা ভাগ করে করে শুধু অ্যানসারটা লিখবো, জাস্ট এখানে ডেমোটা দেখাই দেওয়া হলো। তো আমার 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ডান। তো 1 আর 2 এই দুটো রিকোয়ারমেন্ট বোর্ড পরীক্ষায় পার্ট সি তে 10 নম্বরের জন্য আপনাদের আসবে। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলবে, কিন্তু এখানে যে আমি ডাটাগুলো দিছি মাত্র 50 স্টুডেন্ট, কিন্তু পরীক্ষায় মিনিমাম 40 স্টুডেন্ট 13 স্টুডেন্ট বড় বড় ডাটা দেওয়া থাকবে, সেই ডাটার উপর আমাদের তৈরি করতে হবে। তো বোর্ডটা মুছে ফেলি নাকি আরেকবার বুঝাবো? তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হলে প্রথমে কি ভ্যালু বের করতে হবে, হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, তারপর রেঞ্জ, ক্লাস ইন্টারভ্যাল, এগুলো বের করার পর একটা টেবিল করতে হবে। টেবিলে ঘর হবে কয়টা, মোটামুটি 3টা করলে হবে একটা ক্লাস ট্যালি ফ্রিকোয়েন্সি। আমি তোমাদের এই বক্সটি আবার রিপিট করতেছি। এই বক্সটি রিপিট করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই বক্সটি করার সময় সবচেয়ে বেশি স্টুডেন্টরা যে ভুলটা করে, এই যখন আমরা টালিগুলো করব, টালিগুলো করার সময় আমি আরেকবার দেখা দিচ্ছি যে এই যে 10 বসালাম, 10টা এইভাবে কাটবো, কেটে 10টা কোন ঘরে বসে, এই ঘরে, এইভাবে একটা করে টালি দিব। তারপরে কত 18, এই 18 মানটা কোন ঘরে বসবে, এই ঘরে। তারপরে কত 25, এভাবে একটা করে কাটবো আর একটা করে টালিতে বসাবো। তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর ডাটাগুলো রিপিট হবে না। তো ইনশাআল্লাহ আমরা সবাই এই অঙ্কটা মোটামুটি বুঝতে পারছি। তো আমরা 3rd নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। 3rd নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের স্টিম এন্ড লিভ। এটা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় পার্ট বি তে, পার্ট সি তে দেয়, বেশিরভাগই পার্ট বি তে দেয়, পার্ট সি তে কয়েকবার ঢাকা ন্যাশনাল ভার্সিটির বোর্ড পরীক্ষা আসছিল। তো আমরা এখন স্টিম এন্ড লিভ নিয়ে আলোচনা করব। দেখেন খুব ভালো করে স্টিম এন্ড লিভ নিয়ে আলোচনা করতে হলে এটা একটা বেসিক জিনিস ক্লিয়ার হতে হবে খুব ভালো করে। স্টিম এন্ড লিভ এটা খুব বোর্ড পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। স্টিম এন্ড লিভের বাংলা শব্দ হচ্ছে শাখা ও পত্র। লিখে দিই বাংলা শব্দটা, শাখা ও পত্র। বাংলা না জানলে হবে, ইংলিশটা জানাটা গুরুত্বপূর্ণ। স্টিম এন্ড লিভের বাংলা শব্দ হচ্ছে শাখা ও পত্র। শাখা ও পত্র অনেকটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলেরই মতো, কিন্তু প্রথমে কাজ হবে আমাকে এই যে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে 15 স্টুডেন্ট, এই 15 স্টুডেন্টের মানগুলোর মধ্যে প্রথমে আমাকে বের করতে হবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, দেন বের করতে হবে লোয়েস্ট ভ্যালু। আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল কত 55, লোয়েস্ট ভ্যালু ছিল কত 10। হাইয়েস্ট ভ্যালু ছিল 55, লোয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে আমার 10। তো একটু খেয়াল রাখতে হবে ভালো করে। স্টিম এন্ড লিভ তৈরি করার বই অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা যে প্যাটার্নটা আলোচনা করব সেটা সবচেয়ে ইজি নিয়ম, একটা খুব ভালো করে খেয়াল করি। এখানে যে হাইয়েস্ট ভ্যালু আছে 55 লিখলাম, আর লোয়েস্ট ভ্যালু কত আছে হচ্ছে 10। খুব ভালো করে খেয়াল করি, এই অঙ্কের হাইয়েস্ট ভ্যালু 55, 55 এর একক মান কত, খুব ভালো করে খেয়াল করি, একক মান হচ্ছে 5 আর দশক মান কত 5। ওকে, এই অঙ্কের একক মান কত 0 আর দশক মান কত 1। মনে রাখতে হবে স্টিম এন্ড লিভের ক্ষেত্রে সবচেয়ে ইজি নিয়মটা একটু আলোচনা করা হচ্ছে। স্টিম এন্ড লিভের ক্ষেত্রে এককের পরে যে সংখ্যাটি থাকবে, এককের পরে যে সংখ্যাটি থাকবে তাকে ধরবো আমরা স্টিম। কি ধরবো? স্টিম। তাহলে এই অঙ্কের স্টিম কত 5 আর এই অঙ্কের স্টিম কত 1। খেয়াল করি, মনে করেন কোন একটা অঙ্কে লোয়েস্ট ভ্যালু আছে 7, কত দেওয়া আছে 7, এটা হচ্ছে একক মান। এখানে কোনো দশক মান আছে নাই, যখন দশক মান থাকবে না তাহলে স্ট্রিম কত ধরবো আমরা 0। কত ধরবো আমরা 0। আর একটু খেয়াল করি, একটা অঙ্কের হাইয়েস্ট ভ্যালু দেওয়া আছে 125, কত দেওয়া আছে 125। এই অঙ্কের একক মান কত 5, একক মান কত 5।
এককের পরে যে সংখ্যাটাই থাকবে পুরো সংখ্যাটাকেই আমরা স্ট্রিম ধরবো। কি ধরবো? আমরা স্ট্রিম ধরবো। তাহলে স্ট্রিম এন্ড লিভ বের করার নিয়ম হচ্ছে এককের পরে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা কি ধরবো? স্ট্রিম। তো আমরা মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কে চলে যাওয়ার আগে এই অঙ্কের একক মান ছিল কত? 5, আর এটার দশক মান ছিল কত? 5। এটা দশক মান কত? 1। তো এভাবে আমরা লিখবো we can start stream 1 to 5। আমরা স্ট্রিম শুরু করব কত? 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত? 5। দেন সাথে সাথে একটা টেবিল করব, মানে ডায়াগ্রাম করব। ডায়াগ্রাম করার নিয়ম হচ্ছে, খেয়াল করি কিভাবে বক্সটা করতেছি আমরা। খেয়াল করি খুব ভালো করে। প্রথম ঘরের নাম হবে হচ্ছে স্ট্রিম। কি হবে? স্ট্রিম। দুই নম্বর ঘরের নাম হবে লিভ। থার্ড ঘরের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, শর্ট ফরম্যাট হচ্ছে এফ। এই ছকটাকে বলা হবে আপনার স্ট্রিম এন্ড লিভ ডায়াগ্রাম। হ্যাঁ, দেখেন এখানে উপরে লেখা হয়েছে we can start stream 1 to 5 1 to 5। মনে রাখতে হবে স্ট্রিম কত দিয়ে শুরু করব? 1 থেকে 5। মনে রাখতে হবে স্ট্রিম শুরু করার সময় অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে। একের পর কখনোই 5 লেখা যাবে না। প্রথমে লিখব হচ্ছে 1, তারপর লিখব 5। এভাবে লেখা যাবে না। একের পর কি লিখতে হবে? 2, 2 এর পর কত লিখব? 3, 3 এর পর কত লিখব? 4, 4 এর পর কত? 5। দেন হচ্ছে আরেকটা ঘর। হ্যাঁ, এবার আমরা লিভ বসাবো। লিভ ভালো করে খেয়াল করি, আর এই সবটা পরে বুঝাচ্ছি আপনাদের, খেয়াল রাখি। হ্যাঁ, আচ্ছা, এবার প্রথম মান কত আছে এখানে? আমাদের 10। কত আছে আমার? 10। 10 এর খেয়াল রাখি, 10 সংখ্যাটার ক্ষেত্রে একক মান কত? হচ্ছে 0। আর দশক মান কত? 1। আমরা বলছি দশক মানকে আমরা কি ধরবো? স্ট্রিম। কি ধরবো? স্ট্রিম। তাহলে দশক মান স্ট্রিমের 1। স্ট্রিম 1 কোন ঘরে? এই ঘরে। তাহলে এর একক মান কত? 0। 0 এর ঘরে আমার বসবে হচ্ছে আমার লিভ। 0 এর ঘরে কত বসবে? আমার লিভ। তারপরের মানটা কত? 18। 18 এর স্ট্রিম কত? 1। এই 1 এর ঘরে 1 এর ঘরে হাত রাখলাম। আর এর একক মান কত? 8। 8 এর ঘরে বসবে, স্লিপের ঘরে বসবে কত? 8। তারপরে হচ্ছে 25। 25 এর স্ট্রিম কত? 2। স্ট্রিম কত? 2। লিভ হবে কত? তাইলে 5। তাহলে বসে 2 এর ঘরে হাত রাখি। লিভের ঘরে কত লিখবো? এভাবে 5। তারপরে কত মান? 35। 35 এর স্ট্রিম কত? 3। 35 এর স্ট্রিম কত? 3। তাহলে এর একক মান কত? 5। এই 3 এর ঘরে, স্ট্রিমের ঘরে হাত রাখি। 3। লিভের ঘরে কত বসবে? আমার 5। দেন হচ্ছে 40। 40 এর স্ট্রিম কত? 4। একক মান কত? 0। 0 বসবে কার ঘরে? লিভের ঘরে। তারপর হচ্ছে 37। 37 এর স্ট্রিম কত? 3। লিভের ঘরে বসবে কত? 7। তারপরে 20, এখানে বসবে হচ্ছে 0। তারপরে 55 এর স্ট্রিম কত? 5। লিভের ঘরে বসবে কত? 5। তারপর হচ্ছে 45। 45 এর স্ট্রিম কত? 4। তাহলে 4 এর ঘরে হাত রাখি, আর লিপের ঘরে বসবে হচ্ছে 5। তারপরে 15, 1 এর ঘরে বসবে 5। এভাবে ধারাবাহিকভাবে বসাতে হবে একটা একটা করে। আমি বসাই ফেলতেছি, খেয়াল রাখি। 3, তারপর হচ্ছে 2, 0, 8। দেন খেয়াল রাখি খুব ভালো করে, এখানে 0 বসানো হইছে, 8, তারপর হচ্ছে 15। ডান। এখানে লিপ কয়টা? এখানে 3টা। এখানে তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হবে কত? 3। এই ঘরে কয়টা? 3টা। এই ঘরে কয়টা? 4টা। এই ঘরে 4টা। এই ঘরে কয়টা মান আছে? 1টা। খুব ভালো করে খেয়াল রাখি, এখানে 1 আর 0। 1 আর 0 দ্বারা আমরা কি বুঝবো? 10। 1 আর 8 দ্বারা আমরা কি বুঝবো? 18। 1 আর 5 দ্বারা কি বুঝবো আমরা? 15। 2 আর 5 দ্বারা কি বুঝবো? 25। 3 আর 5 দ্বারা কত বুঝবো আমরা? 35। 5 আর 5 দিয়ে কি বুঝবো? 55। 55। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি টোটাল কত হবে? 15। কি হবে? 15। খেয়াল রাখতে হবে এটা ভালো করে। লিপের ঘরে আমরা তাই লিপের ঘরে যে মানগুলো দেওয়া আছে, একটা 10, 18, 15 কোন ধারাবাহিকভাবে দেওয়া আছে? নাই। এই ধারাবাহিকভাবে যখন দেওয়া থাকে না তখন এগুলোকে সাজাতে হবে। তো এই জন্য আরেকটা ঘর করলে সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য পরীক্ষার হলে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ লিপগুলোকে আমরা সাজাবো। এই সাজিয়ে ফেলি কিভাবে? প্রথম ঘর হচ্ছে কত? খেয়াল রাখি সবচেয়ে ছোট মান কত? 0, 5, 8। তারপরে 0, 5, 8, 0, 3, 5, 7, 0, 2, 5, 8, দেন হচ্ছে 5। দিস ইজ দ্য স্ট্রিম এন্ড লিভ ডায়াগ্রাম।
স্ট্রিপ এন্ড লিভ ডায়াগ্রাম করার জন্য আমি একটু সতর্কতার সাথে বলে দিই, প্রথমে খেয়াল রাখতে হবে অঙ্কের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু বের করার পরে এককের পরেই যে মানটি থাকবে সেই পুরো মানটাকে আমরা চোখ বন্ধ করে স্ট্রিম ধরে নেব। স্ট্রিম এন্ড লিভের ক্ষেত্রে স্কিম লিখতে হবে অবশ্যই ধারাবাহিকভাবে। কিভাবে লিখতে হবে? ধারাবাহিক লিখতে হবে যে 1 2 3 4 5, কিন্তু আমরা লিখছি 1 2 5, এর মানে না যে একের পর 5 লিখবো, একের পর লিখবো কি 1 2 3 4 5। দেন আমাদের তিনটা রিকোয়ারমেন্টই আমাদের ডান। কি কি হয়েছে? প্রিপেয়ার a frequency distribution table, frequency density স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম। এছাড়া আমাদের আলো এই অধ্যায় থেকে আমাকে শিখতে হবে ডাটা প্রেজেন্টেশন করার অনেকগুলো নিয়ম আছে। একটা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, তারপর হচ্ছে অজীব, ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো এগুলো আমরা হচ্ছে সেশন 2, আজকে আমরা কি আলোচনা করলাম? সেশন 1। তো আমরা নেক্সট ক্লাস সেশন 2 এ আমরা কিছু গ্রাফের অঙ্ক করব। গ্রাফের অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাদের কিছু গ্রাফ পেপার কিনতে হবে, বাসায় কষ্ট করে একটা গ্রাফ পেপার নিয়ে রাখবা, কারণ সেশন 2 এ আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ নিয়ে মিনিমাম 4টা গ্রাফ নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে বেসিক্যালি 2টা গ্রাফ নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করতে হবে, একটা হচ্ছে হিস্টোগ্রাম, একটা হচ্ছে অজীব কার্ভ। সেটা হচ্ছে আমাদের ক্লাস হবে সেশন 2 এ, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মোটামুটি আজকে সেশন 1 এর ক্লাস আপাতত এতটুকু ক্লোজ হয়ে থাকবে। সেশন 2 এ আল্লাহর রহমতে সবাই বাসায় এই প্যাটার্নের অনেকগুলোই অঙ্ক আপনাদের বাসায় যাদের বই আছে বইয়ের মধ্যে পাবেন। ওখানে আরো বড় বড় ইনফরমেশন বা ডাটা থাকবে, সেই ডাটাগুলো নিয়ে আপনি অঙ্কগুলো করবেন। ফান্ডামেন্টালি প্রথমে এই 3 প্যাটার্নের অঙ্ক শিখেন, এই 3 প্যাটার্ন করলে ইনশাআল্লাহ পারা যাবে। আশা করি ক্লাসটি সবাই মনোযোগ সহকারে শুনছেন। অনলাইনে ক্লাসটা হোমলাইনে আনতে হবে। হোমলাইন মানে বাসায় খুব ভালো করে পড়াশোনা করতে হবে, শুধু অনলাইনে থাকলে হবে না। তো ইনশাআল্লাহ জানি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।